শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে বরাবরের মতোই শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, নতুন একটি বছরের শুরু, এবং এই শুরু থেকেই আসলে মানুষের সমস্ত ভালো ভালো কর্মপরিকল্পনাগুলোরও একটা নির্ধারণ হয়। এরকমই কিছু বিষয় নিয়েও আজকে আমরা আমাদের অতিথির সাথে আলোচনা করব, কিন্তু শুরুতেই চলে যাচ্ছি সাকির কাছে। প্রিয়দর্শিনী সাকি, শুভ সকাল। কেমন আছো মাসুক? তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো। নতুন বছর কেমন যাচ্ছে তোমার? আমার ভালোই যাচ্ছে, এবং বিভিন্ন রকম কর্ম পরিকল্পনা আছে, এবং তোমাকে ভীষণ সজীব লাগছে আজকে। অনেক ধন্যবাদ মাসুক, তোমাকেও। চলো দর্শকদেরকে জানিয়ে দেই কে আছে আমাদের সাথে। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি তথ্য প্রযুক্তি উদ্যোক্তা রাফেল কবির। পুরোটা সময় তার সাথে আমরা আলাপন করব। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল সাকি আর মাসুক। কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আই ফিল মাই সেলফ অনার্ড, অ্যান্ড আশা করি দর্শকদেরও কিছুটা হলেও আমরা ভালো লাগানোর মতো একটা প্রোগ্রাম করতে পারবো। আমরা সেটাই আশা করছি স্যার, এবং আপনাকে পেয়ে আমাদেরও ভীষণ ভালো লাগছে। আসলে প্রতিদিনই আমরা একজন অতিথি সম্পর্কে জানি, এবং নতুনভাবে নিজেদেরকেও আবিষ্কার করি, নিজেদেরকেও সমৃদ্ধ করি। স্যার, আপনার জীবনের একদম শুরুর গল্পগুলো শুনতে চাই। কেমন ছিল শৈশব, জন্ম কোথায় ছিল, সবকিছু। আপনি তো খুব সম্ভবত নানার বাড়িতে কুমিল্লাতে জন্মগ্রহণ করেছিলেন। এটা মনে হয় ওই সময়কার একটা ট্রেডিশনাল প্রথা ছিল যে মায়েরা নর্মালি জন্মের সময় বাবার বাড়ি চলে যেত আর কি। সো সেই মুহূর্তে যেটা হয়েছে যে আমার নানা বাড়ি কুমিল্লা, বাবার বাড়ি মুন্সিগঞ্জ। কুমিল্লাতে নানা বাড়ি যথেষ্ট আপনার, যদিও তারা নাম করা ফ্যামিলি যেটা হয়, কিন্তু পুরোপুরি গ্রামের মধ্যেই একটা বাড়ি। আর দাদা বাড়ি যেখানে আবার মুন্সিগঞ্জ শহরে আর কি, অলমোস্ট দ্যাট টোটালি টু ডিফারেন্ট এনভায়রনমেন্ট উই গট। তো জন্ম হয়েছে নানার বাড়িতে অবভিয়াসলি, অ্যান্ড দেন 40 দিন পর সেই কথা মেনে আমরা আবার আমাকে নিয়ে দাদার বাড়িতে প্রত্যাবর্তন। বাবা ছিলেন ব্যাংকে চাকরি করতেন, সো সেই সুবাদে আপনার বদলি চাকরি। কিছুদিন পরে উনি বদলি হয়ে যান নেত্রকোনাতে, ময়মনসিংহের নেত্রকোনা। তো ওই মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত ওখানেই আমরা ছিলাম। মুক্তিযুদ্ধের সময় কিছুদিন, প্রথম দিকে কিছুদিন নেত্রকোনা ছিলাম, দেন আমরা ঢাকায় চলে আসি যখন অবস্থা খারাপের দিকে চলে গেল। তারপর আপনার মুন্সিগঞ্জ চলে যাই। আচ্ছা। একদম যুদ্ধের একেবারে শেষের দিকে আমার মনে আছে বোধহয় 12 বা 13 ডিসেম্বর আবার ঢাকায় চলে আসি। আর 16 ডিসেম্বর আমরা ঢাকায় ছিলাম এলিফ্যান্ট রোডে আর কি, যখন স্বাধীনতার সূর্য উদয় হয়। স্যার, নিশ্চয়ই আমরা সেই গল্পগুলো শুনবো, কিন্তু আপনার পারিবারিক আবহ সম্পর্কে শুনতে চাই, যে কেমন ছিল পারিবারিক আবহ? ইট ওয়াজ এ টিপিক্যাল, কি বলা যায়, মিডল ক্লাস বাংলাদেশি ফ্যামিলি। যথেষ্ট বড় আমি বলবো, বিকজ আমার বাবারা ছিলেন 13 ভাই বোন, মারা ছিলেন 6 বোন, তাদের কোনো ভাই ছিল না। তার মানে খালা ফুপু চাচা মিলিয়ে আমার প্রায় 19 জনের একটা ফ্যামিলি, উইথ দাদা দাদি নানা নানি চিন্তা করলে আপনার 23 জন। মোটামুটি একান্নবর্তী পরিবারে বড় হয়েছেন বলা যায়। ইনিশিয়ালি একান্নবর্তী পরিবার ওখানেই বড় হয়েছে। অ্যান্ড ইট ওয়াজ দে ওয়ার ওই সময়ে ওই সময়কার তুলনায় আমার 2 পক্ষ দাদা এবং নানা বাড়ির সবাই মোটামুটি ওই সময় গ্র্যাজুয়েশন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালো চাকরি করতেন, ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছিলেন। সো ইট ওয়াজ এডুকেটেড ফ্যামিলি। অ্যান্ড আমাদের আর্থিক সচ্ছলতা হয়তো ততটা ছিল না, কিন্তু আমরা ধরেন পড়ার লাইব্রেরি পেয়েছি গল্প বই পড়ার জন্য, আমরা কলের গান পেয়েছি আপনার গান শোনার জন্য ওই সময় আপনার সেই সময়কার গান। সো মেন্টালি আপনার কি বলা যায়, একটা সুস্থ আবহাওয়ায় বড় হওয়ার জন্য একটা বাচ্চার যে পারিপার্শ্বিক পরিবেশটা দরকার হয়, আপনার খেলাধুলার যে পরিবেশ দরকার হয়, ধরেন দাদার বাড়ি নানা বাড়ির 2 জায়গাতেই খেলার প্রচুর জায়গা ছিল। আপনার যদি 19 জন খালাফুপু থাকেন, তার মানে মিনিমাম 40 থেকে 50 জন কাজিন ছিল আপনাদের, উইথ হুম ইউ ক্যান স্পেন্ড ইউর টাইম। অ্যান্ড 2টা জায়গাতেই পুকুর ছিল, আপনি সাঁতার কাটতে পারতেন। সো সব মিলিয়ে ইয়েস, উই হ্যাড এ ফ্যান্টাস্টিক, আপনার কি বলা যায়, খুব সুন্দর মানসিক সুস্থতা সহকারে, যেটা আমরা চিন্তা করি একটা বাচ্চা বৃদ্ধির জন্য যেই উপকরণগুলো দরকার সেটা সবই ছিল। সো বড় ফ্যামিলি হওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠে আপনি ওই নাস্তা টেবিলে নাস্তাও শেয়ার করতে হতো, বিকজ ইউ ক্যান নট হ্যাভ, যে এখন আমাদের বাচ্চারা যেটা পায় যে
আইটেম হয়তো 8টা পাচ্ছে নাস্তা খাওয়ার জন্য, আমাদের সময় সেটা ছিল না। চা, আপনার 1টা বা 2টা রুটি, হয়তো সাথে একটু আলু ভাজি, আপনার 30 জন কাজিন মিলে খাচ্ছেন, অলমোস্ট একই সময় উঠতে হবে, বিকজ বারবার তো আর নাস্তা বানানো বা জানেন না, কাজের লোক ছিল না, হয়তো বাসার যারা মহিলা ছিলেন ওনারাই রান্না করতেন। তো এই শেয়ার করার, কেয়ার করার, একসাথে বড় হওয়ার, একসাথে দুষ্টামি করা, একসাথে সাঁতার কাটা, একসাথে বলা যায় স্যার একটা আদর্শ পরিবারে বড় হলে যেটা হয়, সে আদর্শ পরিবারের ফুল বেনিফিটস নিয়ে একটা বাচ্চা বড় হয়, সেটার মধ্য দিয়েই আসলে আপনি বের হয়েছেন, সেটা বোঝা যাচ্ছে। এবং আরেকটা যেটা একটা শিক্ষিত পরিবার এবং একই সঙ্গে একটা সংস্কৃতি মনা পরিবারও বলা যায়। আপনি যেটি বলছিলেন যে ছোটবেলায় সেই কলের গান শোনা, সেই সময় এই ধরনের অভ্যেস যেই পরিবারে থাকে সেটা তো আসলে বোঝাই যায় কোনো অংশেই আসলে কোনো দিক থেকেই আপনাদের কমতে ছিল না। আমরা একটু জানতে চাইবো বিস্তারিত বাকিগুলো, যে এই যে এত একটা সমৃদ্ধিশালী পরিবারে আপনি বড় হয়েছেন, সেখান থেকে নিশ্চয়ই কোনো এইম সেট করা ছিল, যেখানে বাবা মা এত শিক্ষিত বা সবকিছু মিলে এত বেশি কনসাস ছিলেন যারা। আমরা জানবো, তার আগে ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে আমরা জানাবো, তারপর ফিরতে চাই। মাসুক, তুমি জানাও। নিশ্চয়ই। প্রিয় দর্শক, ডিএনএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাফেল কবির, পাশাপাশি বেসিসের অ্যাসোসিয়েট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। রাফেল কবির বুয়েট থেকে পড়াশোনা শেষে তথ্য প্রযুক্তি খাতে কর্মজীবন শুরু করেন। উদ্যোক্তা যাত্রা শুরু হয়েছিল ব্র্যাকের অর্থায়নে একটি আইএসপ স্টার্টআপ ব্র্যাক বিডিমেইল তৈরির মধ্য দিয়ে। তার দ্বিতীয় উদ্যোগ বিডিনেট 2006 সালে রাশিয়ার মাল্টিনেটের কাছে সফলভাবে বিক্রি হয়। তিনি বাংলাদেশ সরকারের সাথে যৌথ উদ্যোগে বাংলাদেশের প্রথম ব্যক্তি মালিকানাধীন স্যাটেলাইট আর্থ স্টেশন প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বাংলাদেশের সকল টেলিকম অপারেটর এবং 32টি বৈশ্বিক টেলিকম কোম্পানির সাথে সহযোগিতা করে মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু করেন। 2000 সালে রাফেল কবির বাংলাদেশের প্রথম টেলিমেডিসিন সেন্টার চালু করেন। বর্তমানে রাফেল কবির ফিনটেক, অ্যাডটেক, লজিস্টিক টেক, ইনশিওর টেক এবং ট্রাভেল টেকের উন্নয়নের পাশাপাশি এই সেক্টরগুলির স্থানীয় এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী কাজ করছেন। তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মর্যাদাপূর্ণ স্ট্যানফোর্ড সিড প্রোগ্রামের একজন পরামর্শদাতা। এই প্রোগ্রামের হয়ে তিনি দক্ষিণ পূর্ব এশিয়া থেকে নির্বাচিত প্রাথমিক পর্যায়ের উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে থাকেন। পুরোটা সময় জুড়ে আমরা তাকেই জানবো। চলুন আবার তার কাছে ফিরে যাই। যেমনটা বলছিলেন যে খুবই সুন্দর একটি পারিবারিক আবহ নিয়ে, পরিবেশ নিয়ে আপনি বড় হয়েছেন। তো বই পড়ার পাশাপাশি আপনার মধ্যে ছোটবেলায় আমরা যতদূর জেনেছি আরও বেশ কিছু গুণ ছিল। তার মধ্যে কবিতা আবৃত্তি, বিতর্ক করা, সব কিছুই ছিল। এই যে এই আবহগুলো চর্চা করা, পরিবার থেকে কেমন সহযোগিতা পেতেন? এটাকে আমি আসলে গুণ বলবো না, বিকজ আই ডোন্ট থিঙ্ক যে আপনার বাচ্চারা শুরু থেকেই, একটা 3 বছর 4 বছর বা 5 বছরের বাচ্চা যখন স্কুলে যায়, নিশ্চয়ই তার মাথায় পরিকল্পনা থাকে না যে আমি কবিতা আবৃত্তি করবো বা আমি বিতর্ক করবো। এটা কোনোভাবে তার মাথায় কারা ঢোকায়, তার প্যারেন্টসরা ঢোকায়, বা তার আত্মীয় স্বজন আশেপাশে যা থাকে, তার পরিবেশ তাকে বোঝায় যে তোমাকে এই জায়গাগুলোতে যেতে হবে। নিশ্চয়ই আপনি যখন ছোট ছিলেন আপনাকে কেউ বলে নাই যে আপনি বড় হয়ে টিভিতে উপস্থাপনা করবেন, হ্যাঁ, আপনার মাথায় আসে না, সামবডি মাস্ট হ্যাভ টোল্ড ইউ। সো তখন আমার মার একটা খুব কমন বক্তব্য ছিল আর কি, যে দেখ, যাই করিস জীবনে, হোয়াট এভার ইউ ডু, ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট, অ্যান্ড আইদার ইট ইজ গুড অ্যাট ব্যান্ড, সেটা আমি জানি না, আল্লাহ তোর কপালে কী রাখছেন, বাট হোয়াট এভার ইট ইজ, আমি চাই যে তুই সবচেয়ে যেখানে যাস তুই বেস্ট হওয়ার চেষ্টা করবি আর কি। সো অ্যান্ড স্পেশালি আই থিঙ্ক হোয়াট এভার আই এম টুডে, আজকে আমি যা, ইটস এ প্রোডাকশন অফ মাই মাদার. I'm the only son she has other 2 daughters also. আমি বড় ছেলে, so I'm the first kid she has. So and আপনি আমাকে আজকে যে কথা বলা দেখছেন, যে স্টাইলে কথা বলছি, যে স্টাইলে বসছি, বা কবিতা আবৃত্তি করেছি, বিতর্ক করেছি, এই সবই আসলে ওনার কারণে, বিকজ হি ইনসিস্টেড দ্যাট যে লেখাপড়ার পাশাপাশি আপনার এগুলাতে যেতে হবে, বিকজ দ্যাট ইজ হাউ এ ম্যান ক্যান বি এ কমপ্লিট পার্সন। আপনি শুধু লেখাপড়া করলে আসলে আপনি কর্মজীবনে ভালো করতে পারবেন না। ইউ মাইট নিড সাম আদার কোয়ালিটিজ অলসো। ইভেন আমি এখন চিন্তা করি যে আমি যখন ক্লাস 5-এ পড়ি, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম অলসো বাবা ওই ব্যাংকেই চাকরি করেন, সরকারি ব্যাংক, সো স্যালারি ওয়াজ লিমিটেড, অ্যান্ড স্যালারির অলমোস্ট 40 to 50% টাকা খরচ হইতো আমার লেখাপড়ার পিছনে, বিকজ তখন আমি ঢাকা শহরে বেস্ট ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম, and that was 1974. So 1974 সালে আমার মা
যদি উনি ইংলিশ মিডিয়ামে পড়তেন সেই সময়, তাহলে হাতে গোনা ছিলই ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়াম মানে দ্যাট ওয়াজ দ্য বেস্ট ইংলিশ মিডিয়াম ইন বাংলাদেশ, ইন এ সেন্স দ্যাট টিচার ছিল ব্রিটিশ। ইট ওয়াজ নট এ লোকাল ইংলিশ মিডিয়াম। কিন্ডারগার্টেন তখন ঢাকা শহরে মাত্র প্রচলন শুরু হয়েছে আপনার, বাট লোকাল টিচার্স, ছোট একটা বিল্ডিং, আমি উদয়নে তখন পড়তাম। আচ্ছা। এবং দ্য টিচার উই হ্যাড, ইংলিশ টিচার উই হ্যাড, উনি ব্রিটিশ একজন মহিলা ছিলেন। অ্যান্ড দ্যাট ওয়াজ এ কস্টলি অ্যাট দ্যাট টাইম। বেতন বেশি ছিল, খেলার জায়গা ছিল, যথেষ্ট বড় উদয়ন স্কুল, আপনারাও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানে। বাট আমার মা ওই কুমিল্লার একটা গ্রামে জন্মগ্রহণ করার পরেও আসলে 1974 সালে উনি রিয়েলাইজ করছিলেন যে কোনো একদিন তার ছেলের আসলে ইংরেজিতে কথা বলতে হইতে পারে, বা ইট উইল বি পার্ট অফ লাইফ, যেটা আমরা এখনও অনেকে রিয়েলাইজ করে না। যে সো ওই বললাম যে স্যালারির 40% স্পেন্ড করে আসলে আমাকে ওই স্কুলে পড়ানো হয়েছে, বিকজ সামডে আই মাইট নিড টু স্পিক ইন ইংলিশ। এটা আই উড সে এই দূরদৃষ্টিটা আসলে খুব রেয়ার আর কি, খুব রেয়ার। ইভেন আমিও হয়তো অতটা দূরদৃষ্টি সম্পন্ন না। সো কবিতা আবৃত্তি বলেন, বিতর্ক বলেন, ওর হোয়াট এভার আই ডিড, আমার ফিজিক্যাল ফিটনেস খুব বেশি ভালো না। সো আমি কখনোই আপনার ওই ফুটবল ক্রিকেট আসলে ওইভাবে খেলতে পারি না। খেলাধুলা করেছি, আই ওয়াজ ভেরি গুড অ্যাট চেস। কবি মানে আপনি যদি দাবা খেলেন আমার সাথে, আই ওয়াজ প্রিটি গুড। I was pretty good at badminton. I'm very good swimmer. আপনার যেহেতু আমার কি বলা যায়, আমার 4 বছর বয়সে আমাকে আসলে আমার বাবা সাঁতার কাটা শেখাইছেন, আপনার নারকেল দিয়ে, দুই পাশে দুটো নারকেল থাকতো, and I had to learn how to swim. সেটা কোথায়, ঢাকায় শিখেছেন? মুন্সিগঞ্জে না, আমার দাদা বাড়িতে পুকুর ছিল বললাম তো। সো হোয়াট এভার আই এম টুডে বা যাই করেছি, ইটস সামথিং লাইক দ্যাট, ওই গার্মেন্টসের ফিনিশ গুডের মতো আর কি। মানে শুরু থেকে শি বিল্ট মি ইন দ্যাট ওয়ে, যে আপনার আই ওয়াজ বিং ট্রেইন, আই উড সে যে ওই যে আপনার সিএ যেভাবে তার এজেন্টদের তৈরি করে, বা নিশ্চয়ই স্যার, এজন্যই তো আসলে গুণীজনরা বলেন যে প্রত্যেকের পরিবারই হচ্ছে আসলে সবচেয়ে বড় একটা বিদ্যাপীঠ। অনেক কিছু আসলে শৈশবে করেছেন, কিন্তু শৈশবের স্বপ্নটা কি ছিল? বড় হয়ে কি হওয়ার স্বপ্ন দেখতেন? দ্যাট ইজ উইয়ার্ড, বিকজ ওই সময় আমি চিন্তা করতাম যে আমি আসলে এয়ারফোর্সে জয়েন করবো, জিডি পাইলট। I had a fantastic fascination for the sky. But আমার মাতে ছিলেন যে কি বলা যায়, তার ছেলে ইঞ্জিনিয়ার হোক। আচ্ছা। অ্যান্ড থ্রু আউট মাই লাইফ আপনার উনি চাইছেন আমি করিনি, এরকম কোনো কিছু আসলে নাই। সো আমি একটা ওই কি বলা যায়, একটা জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছিলাম। আপনারা জানেন যে ইন্টারমিডিয়েটের পরে এখন অবশ্য অনেক অপশনস আছে, যারা লটস অফ প্রাইভেট ইউনিভার্সিটিজ, রাইট? সো তখন ছিল না, অনলি দ্য গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোই ছিল। সো আমি শুধু বইটি পরীক্ষা দিয়েছিলাম, অ্যান্ড লাকিলি আই উড সে বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ আমি কোনো মতে চান্স পেয়ে গিয়েছিলাম আর কি। বাট তো নিজেরও ইন্টারেস্ট গ্রো করেছিল নাকি আসলে ওই যে যেটা বলছিলেন যে একেবারে মোস্ট অবিডিয়েন্ট বয় ছিলেন? মোস্ট অবিডিয়েন্ট আই উড সে, ইট মোস্ট অবিডিয়েন্ট। আই নেভার ওয়ান্টেড টু ইভেন আপনার যখন দ্য ডিসিশন ওয়াজ মেড যে আমি এয়ারফোর্সের ডিফেন্সে যেতেই পারবো না, দে ডোন্ট লাইক ইট। তো ক্লাস 10-এ পড়ার সময় আমি বলছিলাম তাহলে আমাকে লেখাপড়া তাহলে বাদ দিয়ে দাও, আমি বেটার আই গো ফর বিজনেস, বিকজ দ্যাট ওয়াজ মাই সেকেন্ড প্যাশন। আমি ব্যবসায়ী হব। মাই টোটাল ফ্যামিলি আমি বলছিলাম যে ইজ এডুকেটেড, অ্যান্ড অল অফ দেম আর ডুইং গভর্নমেন্ট জবস, ইভেন নট প্রাইভেট জব, সবাই সরকারি চাকরি করছেন কোথাও না কোথাও। সো দ্যাট ইজ হাউ উই ওয়ার রেজ, যে ভাই পাস করবা, সরকারি চাকরি করবা, আবার ঘুষ খাবা না। বিকজ আপনার আমাদের এই সোসাইটির পরিবর্তনের ইতিহাসটা আপনারা কতটুকু জানেন কিনা জানি না, বাট অ্যাট দ্যাট টাইম 74, 75, 76 সালে আমার ফুপুদের যখন বিয়ে হইতো মনে আছে, বিয়ের প্রস্তাব যখন আসতো, তো এ কোশ্চেন ওয়াজ রেজড অলওয়েজ, যেহেতু সরকারি চাকরিজীবীরাই আসতো বিয়ের প্রস্তাব হিসাবে, যে তারা ঘুষ খান কিনা, এবং ঘুষ খান বা খেতে পারেন চিন্তা করলে নর্মালি তখন ফ্যামিলিগুলো বিয়ে দিতে চাইতো না। যেটা 2005-এর পরে হয়েছে যে ঘুষ না খাইলে বা ঘুষ খাওয়ার মতো জব না করলে আসলে ফ্যামিলিগুলো এখন মেয়েদেরকে বিয়ে দিতে চায় না। সো দ্যাট ওয়াজ দ্য চেঞ্জ উই স ইন ফ্রন্ট অফ আওয়ার ওন আইস। সো যখন দেখা গেল যে আমি আসলে এয়ারফোর্সে জয়েন করতে পারবো না পাইলট, সো আই থট যে ভাই লেখাপড়া করে কী হবে মা, আমাকে বরং ছেড়ে দাও, লেট মি গো অ্যান্ড ডু সাম বিজনেস, লেট মি স্টার্ট মাই ওন বিজনেস। সো বলছে না, তুমি ইঞ্জিনিয়ার হও, দেন ইউ আর ফ্রি টু ডু এনিথিং। So the day I still remember, the day I passed, I give my last exam in Buet আর কি, তারপর বললাম যে আমার পরীক্ষা শেষ, ডান, হিয়ার ইজ ইউর সার্টিফিকেট, আমি এখন গেলাম, আমি ব্যবসা করি। I was আমি আগেই বলছি, ইউ আর ফ্রি টু ডু এনিথিং, সো ডু হোয়াট এভার ইউ লাইক, দ্যাট ইজ হাউ ইট স্টার্টেড। স্যার আপনি ব্যবসার কথা বলছিলেন, যেটা
খুব সম্ভবত 1996 সালের কথা বলছেন আপনি। না, এটা 1991 সালের কথা। ইনফ্যাক্ট 91 আপনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় যেটা বললাম সারা জীবনেই যা করেছি আপনার আই ট্রাই টু বি দ্য বেস্ট। সো দো আপনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মানে হচ্ছে বাংলাদেশের সেরা 500টা ছেলে ওখানে ভর্তি হয়। তার মানে স্কুল কলেজে কিন্তু আমাদের, যদি আমি ঢাকা কলেজে ছিলাম, স্কুল কলেজে কিন্তু আমাদের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা এই ছেলেগুলো আর থাকে না, বিকজ সারা বাংলাদেশ থেকে ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড হয় তারাই আসলে বুয়েটে ভর্তি হয়। সো বুয়েটে সামহাউ আই গট কোনো না কোনোভাবে তখনকার জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে, অ্যান্ড তখন বুয়েট ওয়াজ কন্ট্রোল বাই ছাত্র ইউনিয়ন, 90% অফ দ্য স্টুডেন্ট ছাত্র ইউনিয়ন করতো। আচ্ছা, আমি যখন ছাত্র দলে জয়েন করি তখন 8 জন বা 10 জনের মিছিল হতো আমাদেরকে। সো দ্যাট ওয়াজ, ওই যে বললাম আর একটা কথা ছিল, হোয়াট এভার ইউ ডু ইউ হ্যাভ টু ডু বেস্ট। সো আমি যখন বুয়েট থেকে বের হই 91 সালে, তখন আপনার বুয়েট লাইফটা নিয়ে যদি একটু ছোট্ট করে শুনি কেমন ছিল? তখন বুয়েটে 90% ছিল আসলে ছাত্রদল করে। দিস ইজ এ পার্ট অফ দ্য স্টোরি। সেকেন্ড স্টোরি হচ্ছে যে তখন এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে 90 সালে। আপনিও করেছিলেন সেই 90%-এর মধ্যে? আপনি ছিলেন? আমি আসলে প্রথম 1%-এর মধ্যে ছিলাম যখন এটা শুরু হয় 96 সালে। আর আমি যখন বেরোই 91 সালে তখন 90% ছেলে মেয়ে তখন ছাত্রদল করে আর কি। ইন দ্য মিন টাইম 89 সালে আমার মনে আছে এরশাদ বিরোধী আন্দোলন যখন অলমোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে খুব চূড়ান্ত পর্যায়ে আছে, সারা বাংলাদেশে আপনার প্রথম ছাত্র সংসদ ইলেকশন হয়। অ্যান্ড ছাত্র সংসদ ইলেকশনে ছাত্রদল তখন এতটাই জনপ্রিয় ছিল যে ধরেন ছাত্রলীগ বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, এক একটা দল এক এক জায়গায় বড় ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বড় ছিল, বুয়েটে ছাত্র ইউনিয়ন বড় ছিল, রাজশাহীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বড় ছিল তখন, এরকম আর কি। এরা চিন্তা করলো আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করি ছাত্রদল সব জায়গায় জিতে যাবে। সো 89 সালে যখন প্রথম ছাত্র সংসদ ইলেকশন হয় সারা বাংলাদেশে, সবগুলা এই সংগঠন মিলে সংগ্রামী ছাত্র পরিষদ গঠন করে। সো ইলেকশনটা হয় ছাত্রদল ভার্সাস ছাত্র সংগ্রাম পরিষদের বিরুদ্ধে, মানে 19টা ছাত্রদল একদিকে, সংগ্রামী পরিষদ ছাত্রদল একা একদিকে, আর ছাত্র শিবির হচ্ছে আলাদাই। 3 ট্রাইপার্ট একটা ট্রায়াঙ্গেল ধরে ইলেকশন তৈরি হয় আর কি। এবং 19টা সংগঠনের বিরুদ্ধে নর্মালি তো আপনার জেতার কথা না, সো যতটাই জনপ্রিয় আপনি হন না কেন। তো সভাপতি আপনার সারা বাংলাদেশে আপনার ছাত্রদল ইলেকশনে হেরে যায়। বাট আনইউজুয়ালি বুয়েটে, ডেসপাইট অফ অল দ্য ফ্যাক্ট, বুয়েটে 2 জন আসলে এই সংগ্রাম পরিষদের একটা জিতে গিয়েছিল। একজন ছিলেন ইকবাল কবির সাগর, আরেকজন ছিলাম আমি, রাফেল কবির। এই জিএস পোস্টে, উনি ভিপি পোস্টে। এবং আমার জেতার খুব মজার একটা স্টোরি আছে এখানে, বিকজ আমি দিচ্ছিলাম হচ্ছে আপনার মোস্ট প্রবাবলি 8 ভোট বা 12 ভোটে। তো দেখা গেল যে বুয়েটে একটা হিন্দু হল ছিল, অ্যান্ড বুয়েটে একটা আপনার ছাত্রী হল ছিল। হিন্দু হলের ভোটার হচ্ছে 152 জন, আমি সেখানে পেয়েছিলাম 1 ভোট, আমার অপোনেন্ট পেয়েছিলেন 151 ভোট। ছাত্রী হলের ভোটার ছিল 172টা, ওখানে আমি পেয়েছিলাম 171টা, আমার অপোনেন্ট পেয়েছিলেন 1টা। তার মানে আপনি কত মেয়ের ক্রাশ ছিলেন, বিষয়টা কি এমন ছিল স্যার? আই ডোন্ট থিংক ইটস এ ক্রাশ, বিকজ ওই বয়সে ওই সময় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসলে ক্রাশ শব্দটা কখনোই ব্যবহার করাটা ঠিক না। আই উড সে ইজ দ্য রেসপেক্ট, ইজ দ্য আইডিওলজিক্যাল একটা ইস্যু, যে তারা হয়তো খালেদা জিয়াকে বা ছাত্র দলকে পছন্দ করতেন, অ্যান্ড দ্যাট মেড দ্য ডিফারেন্স। ওই 8 বা 10 ভোটে আমার না, তাহলে এত ডিফারেন্স হওয়াটা তো আসলে অস্বাভাবিক না। কিন্তু আপনার হিন্দু হলে যদি দেখেন সেখানেও কিন্তু আমি 1 ভোট পেয়েছি, আমার অপোনেন্ট 151 ভোট পেয়েছি। বিষয়টা সত্যি মজার স্যার। আমরা যতদূর জানি যে বুয়েটের পড়াশোনাটা খুবই মনোনিবেশ করে পড়াশোনাটা করতে হয়। তো পাশাপাশি আপনি রাজনীতি করতেন, রাজনীতি কোনোভাবে আপনার পড়াশোনাকে বাধাগ্রস্ত করেছে বা ক্ষতিগ্রস্ত করেছে? ওই সময়কার বুয়েট আইউস ইজ টোটালি ডিফারেন্ট। কারণ হচ্ছে আমরা রাজনীতি করতাম, আমাদের রাজনীতিটা যেটা ছিল যে 10:30টার সময় আমাদের একটা টিফিন ব্রেক ছিল 11টা পর্যন্ত, ওই আধা ঘন্টার মধ্যে 20 মিনিট একটা মিছিল করা, তারপর খাওয়া দাওয়া করে আসলে ক্লাসে চলে যাওয়া। রাত্রেবেলাও তাই 10টার পরে যখন আপনি ডিনার করবেন, তারপর একটা মিছিল করবেন 11টা পর্যন্ত, 10:30টা পর্যন্ত, আবার আপনারা খাবেন হাসুল্লাহ ক্যান্টিনে, অ্যান্ড দেন ইউ গো টু স্টাডি আগেন। আপনি হয়তো, মানে আমার রেজাল্ট আইউসে অতটা ভালো ছিল না কম্পেয়ার টু আদার স্টুডেন্ট লিডার্স। মানে যে সাগর ভাই যে ভিপির কথা বললাম, উনি ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছেন, আই ওয়াজ হায়ার সেকেন্ড ক্লাস। আমার পরে যে ভিপি হয়েছে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল তার ডিপার্টমেন্টে। সো অ্যাট দ্যাট টাইম অল দ্য স্টুডেন্টস লিডার ওয়ার যে আপনার রাজনীতি করতো শুধু তাই না, তারা আসলে লেখাপড়াও করতেন। মোস্ট অফ দ্য ওই সময়কার স্টুডেন্ট লিডার যারা ছিলেন এখন তারা বিভিন্ন সেক্টরে আসলে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, যেখান থেকে যে ডিপার্টমেন্ট তারা বের হয়েছেন।
বৈশ্বিক কোম্পানিতে চাকরি, ইন্টেলে চাকরি করছেন, মাইক্রোসফটে চাকরি করছেন, গুগলে চাকরি করছেন, অ্যান্ড দে হ্যাড এ ব্রিলিয়ান্ট রেজাল্ট ডেসপাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট তারা বুয়েটের বিপি দিয়েছিলেন, এবং আমি ছাড়া আর কেউ কিন্তু আর দেশে নাই। মজার কথা হচ্ছে আরেকটা, তার মানে স্যার আমরা বলতেই পারি যে একদম ভেতর থেকে যেহেতু রাজনীতিকে ভালোবেসে আপনি রাজনীতি করেছেন, সেই জায়গা থেকে আপনি খুব সুস্থ ধারার রাজনীতি চর্চা করেছেন। আমাদের সময়কার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসলে এটা আসলে আমরা না, আমরা বলেন ছাত্রলীগ যারা করতেন, ছাত্র ইউনিয়ন যারা করতেন, উই হ্যাড সাম মিনিমাম স্ট্যান্ডার্ড আর কি, যে যাই করি নাই করি আসলে আমাদের ওই একই রুমে দেখা গেল, মানে ইনফ্যাক্ট আমি যে রুমে থাকতাম ওই রুমে আমার সাথে কিন্তু আমার বিপক্ষ রাজনৈতিক দলের লোকজনও 4টা সিট শেয়ার করতে হইতো। আমরা 4 জন কিন্তু ছাত্রদল করতাম না, আমি একা করতাম। So, but we shared the same room, we slept in the same room, in fact we studied in the same room, কোনো সমস্যা হয় নাই। আপনার হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো যদি চিন্তা করেন, আমাদের সময় এটা আসলে একটা অবিশ্বাস্য ঘটনা ছিল। এক্স্যাক্টলি স্যার, আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আপনাদের সময় আসলে আপনি যেটা বলছিলেন যে রাজনীতি করা মানে শুধু রাজনীতি না, আসলে পড়াশোনাটাকে ঠিক রেখে সুশিক্ষিত স্বশিক্ষিত আমরা যেটাই বলি না কেন, যে আসলে নিজের নীতি নৈতিকতাটা সেই জায়গাটুকুন ঠিক রেখে, পড়াশোনাটাকে ঠিক রেখে তারপর হয়তো আপনারা রাজনীতিতে জড়িয়েছেন, এবং সেই সময়ের ম্যাক্সিমাম আপনি আপনার যে ক্লাসমেটরা ছিলেন তাদের এক্সাম্পল দিচ্ছিলেন, ম্যাক্সিমামরাই আসলে এইভাবেই রাজনীতি করেছেন। এরপরেই কিছু দুঃখজনক ঘটনা যেগুলো ঘটেছে, আপনি আপনাদের কথাও বলছিলেন, এগুলো সত্যি আমাদের জন্য দুঃখজনক, কারণ পড়াশোনার ভেতর যখন রাজনীতিটা আসবে এবং সেটা যখন পড়াশোনাটাকে প্রভাবিত করবে, সেটা আসলে আমাদের কারো কাছেই কাম্য নয়। তো আপনার বুয়েট লাইফটা শেষ হলো, এর পরপরই কি আপনি কর্মজীবনে প্রবেশ করলেন, নাকি এরপরেও কিছু সময় নিলেন? না, তারপর তো 91 ইলেকশন হলো আপনার, ওই যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, মাই পারপাস ওয়াজ ডান, মাই মাদার টোল্ড মি টু বি দ্য বেস্ট, আই ওয়াজ দ্য বেস্ট, আই বিকেম দ্য জেনারেল সেক্রেটারি অফ সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন। রেজাল্টও আল্লাহর মধ্যে খুব খারাপ হয় নাই। আই কমপ্লিটেড মাই মিশন, সার্টিফিকেট নিয়ে আসছি, আই এম ইঞ্জিনিয়ার নাও। সো দেন আই ওয়েন্ট টু মাই ওন কি বলা যায়, আমার পছন্দের কাজে। এখন পছন্দের কাজে ব্যবসা করব, কি ব্যবসা করব? আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বেসিক্যালি। সো বাট গাড়ির ইঞ্জিন, প্লেনের ইঞ্জিন নিয়ে আমাদের কাজ, আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করতো না। বই পড়ার নেশা তখনও ছিল, পত্রিকা পড়ার নেশা তখনও ছিল, অ্যান্ড অ্যাজ আই কুড নট অ্যাফোর্ড ইট, নতুন কিছু কিনতে গেলে আসলে পয়সা লাগে, এবং বুয়েটের ছাত্র নেতারা আসলে আপনার চাঁদাবাজি করতো না, কিছুই করতো না, ইনফ্যাক্ট পকেটে পয়সা দিয়ে আমরা রাজনীতি করতাম। তো ওই নীলক্ষেতে যেতাম প্রচুর আপনার পুরনো বই কেনার জন্য, পুরনো পেপার কেনার জন্য। আচ্ছা। সো সাডেনলি আই গট এ পেপার, টাইম ম্যাগাজিন, আমার এখনো মনে আছে, 91 সালের পেপার। আমি বোধহয় 6 মাস বা 8 মাস পরে 92 সালে পাইলাম, এবং ওখানে আপনার এই যে ইন্টারনেটের আপনারা এখন যে ছবিটা দেখেন আর কি, তখন বলতো স্পাইডার ওয়েব আর কি, ওটা যে দিস ইজ দ্য ফিউচার অফ টেকনোলজি, ওদের হেডলাইন ছিল এটা, একদম ফ্রন্ট কাভার পেজের টাইমে। সো কিছুটা উৎসাহ নিয়ে আপনি কিনছি পেপারটা 10 টাকা দিয়ে, তখনকার 10 টাকা অবশ্য অনেক টাকা, যাই হোক কিনে পড়লাম। পরে বুঝলাম যে দ্যার ইজ এ থিং কল্ড ইন্টারনেট, অ্যান্ড পরে মনে হলো আমেরিকান অনলাইন নামে একটা কোম্পানির কথা আছে, কম্পিউসার বলে একটা কোম্পানির নাম আছে। দিস আর দ্য 2 কোম্পানিজ দ্যাট ওয়াজ রুলিং দ্য আমেরিকা, এবং ইন্টারনেট সার্ভিস দিয়ে যাচ্ছে, অ্যান্ড ইট রিডিউস দ্য কস্ট অফ কমিউনিকেশন। সো আমার পরে মনে হলো না, দিস ইজ এ ভেরি গুড সাবজেক্ট টু ওয়ার্ক উইথ, অ্যান্ড এটাই ভবিষ্যৎ, আমাকে এটাই করতে হবে। বুয়েট থেকে পড়াশোনা করেছেন, কিন্তু আপনি ইন্টারনেট সম্পর্কে জানলেন একটা পত্রিকা থেকে, এবং সেটার প্রতি আপনার ইন্টারেস্ট গ্রো করলো। ওকে, সেখান থেকে আসলে তখন কি চিন্তা ভাবনা করলেন যে আমাকে একটা কম্পিউটার কিনতে হবে, এরকম কিছু, নাকি আসলে কি করতে হবে? প্রথমে শিখতে হবে, বিকজ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন তো রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলাম, এবং কম্পিউটার ক্লাসে আমি কখনো যাই নাই। সো আমার কম্পিউটার নিয়ে কোনো আইডিয়া ছিল না, হাউ ইট ওয়ার্কস। সো প্রথম কথা হচ্ছে ইন্টারনেট কি, এবং আমার ধারণা ছিল ইটস এ সর্ট অফ কোম্পানি, ইউ হ্যাভ টু টেক এজেন্সি। সো বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে থাকলাম, তখন তো আর ইন্টারনেট ছিল না, আমি ইন্টারনেট দিয়ে খোঁজ নেবো, তার মানে ম্যানুয়ালি খোঁজ নিতে হবে। সো লাকিলি বুয়েটে যেহেতু ছিলাম, প্রচুর ফ্রেন্ড আমেরিকাতে ছিল, উচ্চশিক্ষার জন্য গেছে, চিঠি লিখলে 15 দিন লাগতো যেতে, সেই চিঠি আবার উত্তর আসতে আরও 15 দিন, সো 2 মাস পর উত্তর পেতাম। Somehow I came to know, ঠিক আছে, ইন্টারনেট ইজ নট, ইটস নট এ কোম্পানি, ইটস এ কানেক্টেড নেটওয়ার্ক, ইউ নিড এ সফটওয়্যার, ইউ নিড টু নো দ্য কম্পিউটার। তো আমার ওই একই আরেক ফ্রেন্ড মনে আছে, সাগর নাম, সে আমেরিকাতে ট্রেনিংয়ে গেল, তাকে $20 দিয়ে দিলাম একটা সফটওয়্যার কিনে নিয়ে আসার জন্য, সে নিয়ে আসলো, সফটওয়্যারটা চালানো শিখলাম। কম্পিউটার কিনতে হবে, টাকা নাই, মার কাছ থেকে 10,000 টাকা ধার নিলাম, কম্পিউটারের দাম হচ্ছে 40,000 টাকা, তার মানে বাকি 30,000 টাকা লোন করতে। কোন সালের কথা এটা স্যার? এটা 1992।
তার মানে আপনি 30,000 টাকা লোন করতে হবে। তো 30,000 টাকা লোন দেওয়ার মতো তখন কোনো কনজিউমার স্কিম ছিল না, এখন তো ধরুন অনেক ধরনের স্কিম আছে। আনন্দীপ নামে একটা প্রাইভেট কোম্পানি ছিল, লোন দিত, বাট তারা লোন দিত শুধু ব্যাংকারদের। সো ব্যাংকে কিছু ফ্রেন্ড ছিল, তাদেরকে বললাম, তারা আমার হয়ে গ্যারান্টার হইলো, ওনারা টাকা দিলেন, কম্পিউটার কিনলাম। এখন অফিস তো নাই, তো বাসায় একটা স্টোর রুম ছিল, সেটাকে খালি করলাম, খালি করে আপনার ওখানে কম্পিউটার বসাইলাম। বাসায় 2টা ফোন ছিল, তার মধ্যে একটা নিয়ে নিলাম জোর করে, আমাকে কিছুদিনের জন্য দাও, পরে আবার ফেরত দিয়ে দেবো তোমাদের ফোন। ওটা দিয়ে আপনার আমেরিকায় সকালে একবার আর বিকালে একবার ডায়াল করতাম, করে শুধু আপনার ইমেল যাইতো আসতো, এছাড়া আর কিছু ছিল না। আমার একটা ছোট বোন ছিল 7 বছর না 8 বছর বয়স, রিফাত কবির, ও এখন পিএইচডি করে আমেরিকাতে গবেষণা করছে ব্যাটারি চালিত গাড়ির উপরে। যাই হোক, ও তখন এটা দায়িত্ব নিল, বিকজ আমি তো অফিসে বসতে হবে। তো অফিস যেহেতু নাই, এবং তখন আমার মনে আছে আমার এক কাজিন ছিল, সে আমার সমবয়সী, চাকরি খুঁজতেছে। বললাম, ভাই তুমি আমার ফার্স্ট স্টাফ হয়ে যাও, আইল গিভ ইউ 1,000 টাকা পার মান্থ। ওর হাতে ঠিক আছে। আচ্ছা, ছোটবেলা থেকে একসাথে যদি বড় হয়েছে, ঠিক আছে বলছে। অ্যান্ড দেন খালুর একটা অফিস ছিল মতিঝিল, ওনাকে বললাম যে খালু, ওনার অফিসটা একটু বড়, আমরা কি কোনার দিকে একটা টেবিল নিয়ে বসতে পারি নাকি? বলি কেন? এরকম আমরা তো একটা ইন্টারনেটের ব্যবসা করবো। এটা কী জিনিস? তো বললাম, এটা দিয়ে কমিউনিকেশন খুব ফাস্টার হয়, কস্ট কমে আসে। তো আমরা যা বললো, ছেলে পাগল টাগল হয়ে গেছে, যাই হোক কোনার দিকে তুমি বসতে পারো। সো দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং অফ আওয়ার অফিস। এখন তো এটা বেচতে হবে। তো কিছু গার্মেন্টস কোম্পানি, মানে বিদেশে যোগাযোগ করে তখন গার্মেন্টস কোম্পানিগুলো, মেইনলি বিদেশি কোম্পানিগুলো, মাত্র পাস করছি, কাউকে চিনি না ঢাকা শহরে, মানে ওই লেভেলের কাউকে চিনি না, ডিসিশন মেকিং লেভেলে যারা আছে। অফিসে যাই স্যান্ডেল পরে, টেম্পোতে চড়ে, বাসে করে, যে অনেকক্ষণ লাগে ভিতরে ঢুকতে, খুব বেশি হলে ম্যানেজার রুম পর্যন্ত যেতে পারতাম। তো 1 বছরে দেখা গেল আমরা 1টা না 2টা কানেকশন বেচতে পারছি। তাতে তো আর কিছুই হয় না আসলে আমাদের। কত সালের কথা বলছেন? এটা 1993। 93। তো তখন চিন্তা করলাম, তখন ফ্যাক্স একটা খুব দামি জিনিস ছিল বাংলাদেশে। হ্যাঁ, 93 সালে ফ্যাক্সটা হচ্ছে আপনার মালিকের রুমে থাকতো বা এমডির রুমে থাকতো, অথবা যদি ইনফ্যাক্ট রিসেপশনও থাকতো, ফ্যাক্স গেলে ইনস্ট্রাকশন ছিল এটা এমডি পর্যন্ত যাইতে হবে। তো যেহেতু কোনো এমডির কাছেই পৌঁছাতে পারছি না, তখন 20 জন এমডির ফোন নাম্বার বের করে আমি 20 জনকে ফ্যাক্স করলাম। খুব ইনোভেটিভ। মানে আল্লাহর কি অশেষ রহমত, দেখেন নোবডি রেসপন্ডেড, একজন লোক রেসপন্ড করলো, সেটা হচ্ছে ফজলে হাসান আবেদ, ব্র্যাকের। একদিন ভোরবেলা সকালে দিয়ে এক বিশাল বড় গাড়ি এসে অফিসের সামনে দাঁড়ায় আছে, এবং সেখান থেকে ভদ্রলোক নামলেন, ওনার নাম ডক্টর সালাউদ্দিন আহমেদ। উনি হচ্ছে সেকেন্ড ম্যান। আবেদ সাহেব ওই ফ্যাক্স পরে তাকে পাঠাইছেন যে একটু দেখে আসো তো এটা কি জিনিস। এবং ওনাদের কোয়ালিটি পাওয়ার চিন্তা করেন, এত বড় একটা প্রতিষ্ঠান, তখন ব্র্যাক সেন্টার হয়ে গেছে, 20 তলা বিল্ডিং এর উপর ওনারা বসেন। ওনারা ইচ্ছা করলে আমাকে ফোন করে ডাকায়া আনতেই পারতেন, বা নর্মালি তাই করে সবাই, ভাই আসেন, আপনি কি জিনিস দিতে যাচ্ছেন আমরা বুঝি। উনি গাড়ি নিয়ে আমার অফিসে চলে গেছেন। তো যে দেখে খালুর অফিসের ওই যে এক কোণার মধ্যে বসে আছি আমরা, হ্যাঁ, এবং এসি নাই, উপরে চলতেছে, চেয়ারও সামনে একটা আর কি আমার কাজিন বসার জন্য, সেখানে উনি বসলেন। রাস্তার টং দোকান দিয়ে চাও এনে দিলাম, সেটাও উনি খাইলেন। কথা শুরু করে ওনার খুব ভালো লাগলো। উনি 2 ঘন্টা ধরে বসে বসে টোটাল আমরা কি করি না করি সব বুঝলেন। বুঝে যে উনি আবেদ ভাইকে এই গল্পটা বললেন, এবং তারপর আবেদ ভাই আমাদেরকে ডেকে পাঠালেন যে আসো। তো উনি প্রথমে আমাদের কাস্টমার হইলেন, তারপর কিছুদিন পরে বললেন যে রাফেল, এইভাবে ব্যবসা করে তো কিছু করতে পারবে না, এবং আই থিঙ্ক ইট হ্যাজ হিউজ পটেনশিয়াল ইন দিস কান্ট্রি ইন্টারনেটের, সো লেট আস জয়েন হ্যান্ডস। আমি টাকা দিচ্ছি, তোমার মাথা আছে, লেট আস বিল্ড সামথিং টুগেদার ফর দিস কান্ট্রি। এবং ওইভাবে হচ্ছে ব্র্যাক বিডিমেল তৈরি হলো। ব্র্যাক হচ্ছে ব্র্যাকের নাম, আর বিডিমেল ছিল তখন আমার। মানে ব্র্যাকের ফার্স্ট অর্থায়ন, মানে আপনার জীবনের প্রথম অর্থায়ন আসে আসলে ব্র্যাক থেকে। আমি উঠছে আবেদ ভাইয়ের হাত ধরে আর কি। সো উনি 1 কোটি টাকা দিলেন, উনি একটা অফিস সাজাই, আরং বিল্ডিং এর পুরো একটা আপনার ফ্লোর নিয়ে একটা অফিস সাজাই দিলেন আমাকে। আমার মনে আছে যে আমি প্রথমে 12 লাখ টাকার একটা বাজেট দিয়েছিলাম। তো উনি দেখে টেকে বললেন যে এত কম টাকার বাজেট, রাফেল অফিস কোথায় নিবা? আমি বললাম যে ওই সেগুন বাগিচা, মগবাজার। আর বলেন না, ওই অফিসে তো হবে না, এই সালাউদ্দিন ওকে আরং বিল্ডিং এর একটা ফ্লোর দিয়ে দাও তো, একটু সাজাই টাজাই দাও। বলতেছে তোমার বেতন কত? 10,000 টাকা এমডির বেতন, এই তো কিছু হবে না। ম্যারিড শুনছিলাম। আমাকে হ্যাঁ, খাবা কি? আমাকে এই আবেদ ভাই চলে যাবে, কয় না না, এমনির বেতন 30,000 টাকা লেখো। এই গাড়ি নাই কেন, তুমি চলবা কেমনে? তো আমি বললাম যে ওই বাসে করে, টেম্পো করে। না না না, এমডির ব্র্যাক বিডিমেলের এমডি গাড়ি থাকতে হবে, এটা তো আসলে ইজ্জতের ব্যাপার, এই একটা গাড়ির বাজেটে ঢুকাও।
So that is how I learned, and another thing I learned from him, he was a fantastic accountant. So আমি ইঞ্জিনিয়ারিং বিদ্যা হয়তো বুয়েট থেকে নিয়ে আসছি, আমি ন্যাশনাল টিভি কম্পিটিশনে আপনার গিয়েছি, সো কথা বলা শেখা হতো ওখান থেকে শিখেছি, আমি কালচারাল কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, ওখানে শিখেছি। বাট ব্যবসা করতে গেলে আপনার অ্যাকাউন্টিং নলেজ লাগে, খুব ফিনান্সের নলেজ, দ্যাট আই লার্ন ফ্রম দ্যাট গাই। হ্যাঁ, যে কীভাবে বাজেট করতে হয়, কীভাবে বাজেটের মধ্যে খরচ করতে হয়, বাজেট ফেল করলে সেটা কীভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে হয় বোর্ড মেম্বারদের কাছে যাতে তারা ধরতে না পারে। সো আই লার্ন অল দোজ থিংস ফ্রম ব্র্যাক, আই উড সে, এন্ড দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। দেন হচ্ছে যে আপনার ব্ল্যাকবেরি মেল ওয়াজ বর্ন, ফার্স্ট অনলাইন ইন্টারনেট কোম্পানি, এবং মোস্ট প্রবলি আমরা এবং গ্রামীণ ফোন একই সাথে যাত্রা শুরু করি। ওরা মোবাইল ফোনে, আমরা হচ্ছে ইয়াতে, এবং উপর নিচে আমাদের ফ্লোর ছিল 19, ওরা হচ্ছে 18 গ্রামীণ ফোন আর কি। মোটামুটি ভালোভাবে আপনারা রান করলেন। তারপর আমার মনে হয় যে ব্র্যাকের নাম যেহেতু সাথে ছিল, উইথ হিউজ ইনভেস্টমেন্ট, কোয়ালিটি ইকুইপমেন্ট, কোয়ালিটি সার্ভিস ছিল, সো উই ডিড ভেরি গুড। এবং অপারেশনের প্রথম বছর আমাদের লস হয়েছে, বাট ফ্রম সেকেন্ড ইয়ার onwards we were making 60% net profit. সো 3 বছর পরে মনে হলো যে অনেক হয়েছে, এবার আমি আসলে আই নিড টু, আমাদের বললাম যে আমি আসলে আই এম নট ফিলিং কমফোর্টেবল হিয়ার, আমাকে একটু ছেড়ে দেন, আমি লেট মি এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, আই ক্যান ডু সো মেনি থিংস, সো মেনি টেকনোলজি। উনি প্রথমে রাজি না থাকলে পরে রাজি হইলেন, অ্যান্ড আই কুইট, আই রিজাইন্ড অ্যাজ দ্য ম্যানেজিং ডিরেক্টর। তখন আমি ব্যাকগ্রাউন্ডের ডিরেক্টর ছিলাম। তারপর আই স্টার্টেড মাই ওন ভেঞ্চার্স ইন 2000 আর কি। স্যার, দেশে তো আপনি প্রথম টেলিমেডিসিন সেন্টারও চালু করেন। জি, এই কাজটা আসলে কেমন সহজ ছিল নাকি কঠিন ছিল? টেকনোলজি নিয়ে আমার অনেক ধরনের পাগলামি আছে, তার মধ্যে টেলিমেডিসিন ওয়াজ ওয়ান অফ দেম। আই স্টিল রিমেম্বার, আই স্পেন্ড অলমোস্ট 3.5 crore টাকা অ্যাট দ্যাট টাইম। সে 2000 সালে 3.5 কোটি টাকা খরচ করছিলাম টেলিমেডিসিনের পিছনে। আই থট ইট হ্যাজ হিউজ পটেনশিয়াল, বিকজ বাংলাদেশে বসে আপনি অস্ট্রেলিয়া বা আমেরিকার ডাক্তার দেখাতে পারছেন, এবং দেখাতে গেলে যেটা সমস্যা ছিল তখন, ইন্টারনেট ওয়াজ দেয়ার অলরেডি, বাট আপনার তখন এক্সরেগুলো কিন্তু নর্মাল এক্সরে ছিল, ডিজিটাল এক্সরে ছিল না। সো এক্সরে হ্যাজ টু বি স্ক্যান্ড। সো আমি একটা মেশিন আনছিলাম যে আপনি ডিজিটাল ওই নর্মাল এক্সরে প্লেট ঢুকাই দিলে, এমআরআই প্লেট ঢুকাই দিলে, বা আপনার আলট্রাসাউন্ডের ফটো ফিল্ম ঢুকাই দিলে ওটা স্ক্যান করে আমি বিদেশে পাঠাতে পারতাম। বা স্টেথোস্কোপ ছিল, যেটা দিয়ে আপনার মেশিন ছিল একটা, রোগীর পেটে ধরলে এই সাউন্ড ওখানে বসে ডাক্তাররা শুনতে পারতেন। আচ্ছা। বাট ইট ওয়াজ এ হিউজ ফেলিউর, আই উড সে, বিকজ আওয়ার পেশেন্টস ওয়ার নট রেডি ফর ইট। এরা আসলে ডাক্তাররা ওই অত দূরে বসে আমার ডাক্তাররা হাত ধরবে, জিজ্ঞেস করবে চাচা কেমন আছেন, এটা আসলে আমাদের। সো লেটার অন উই কনভার্টেড টু ডায়াগনস্টিক সেন্টার। গুলশানের প্রথম ডায়াগনস্টিক অ্যান্ড টেলিমেডিসিন সেন্টার আমাদের 2002 সালে, 2 বছর পরে যখন দেখলাম যে এটা চলছে না ঠিক মতো, সো ইট ওয়াজ এ বোথ টেলিমেডিসিন অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এবং আনফর্চুনেটলি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার 30 দিনের মধ্যে ওনারা সেটাকে আই হ্যাড 30 crore টাকা ইনভেস্টমেন্ট দেওয়ার, এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে অবশ্য এক ভদ্রলোক এমপি সাহেব সেটাকে দখল করে নিয়ে চলে গেছেন আর কি। যাই হোক, সো ইয়াস, টেলিমেডিসিন আই ডিড, এন্ড আই ডিড লটস অফ আদার স্টাফস অলসো। জি, 2002 সালে আপনি আরও একটা কাজ করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশে প্রথম মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস আপনি চালু করেছিলেন। এই বিষয়টা একটু শুনতে চাই। chronologically যদি বলি, yes, every year we are doing something new আর কি। তো তার মধ্যে মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস ওয়াজ ওয়ান অফ দেম। যে আপনার 2001 সালে আমরা স্যাটেলাইট আর্থ স্টেশন করি, 2002 সালে আমরা মোবাইল ভ্যালু অ্যাডেড সার্ভিস হচ্ছে আপনার অনেকটা, যে আপনার তখন আপনাদের তো জন্ম হয়ে গেছে, মানে আপনারা হয়তো শুনছেন যে মোবাইলে ফোন করলে গান শোনা যেত, তাই না? জি। এখন যদিও কেউ ইউজ করে না বা খুব কম লোক, তখন ছিল এগুলা। বা মোবাইলে আপনি হরোস্কোপের নিউজ পেতেন, আপনি লাভ ক্যালকুলেটর নামে একটা তখন আমাদের একটা প্রোডাক্ট ছিল, খুব চলতো। মানে আপনার নামের প্রথম ওয়ার্ড এবং আপনি যাকে পছন্দ করেন তার প্রথম ওয়ার্ড দুটো লিখে পাঠাইলে আপনার একটা রেজাল্ট দিতে আমাকে, আপনাদের ম্যাচিং ক্রাইটেরিয়া এতখানি আছে। সো দিজ আর কল্ড ভ্যালু অ্যাডেড সার্ভিস। বেসিক সার্ভিস হচ্ছে কথা বলা বা SMS করা। So we are one of the few companies that starts. Infore was the first company. We are not the first company on Unter, but we are one of the few companies. At the same time, what we did not only আমরা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ ছিলাম না, যেহেতু বাংলাদেশ ভাষীরা আসলে বিশ্বের অনেক দেশে আছে, সৌদি আরবে আছে, কুয়েতে আছে, কাতারে আছে, ইউএইতে আছে। ওখানে যে মোবাইল কোম্পানিগুলো আছে তাদেরই কিন্তু বাংলা এই ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো লাগতো। সো আমরা বাংলাদেশের পাশাপাশি এটা বৈশ্বিক এই কনটেক্সটে নিয়ে গেলাম। একই সাথে আপনার তখন ন্যাপস্টার ছিল, এখন স্পটিফাই নাম শুনছেন আপনারা, আইটিউনসে আপনারা যারা অ্যাপল ফোন ইউজ করছেন নাম শুনছেন, ওদেরও কিন্তু প্রচুর ইউজার আছে যারা বাংলায় কথা বলে, ওদের কিন্তু বাংলা গান, বাংলা কন্টেন্ট, বাংলা মুভি লাগে।
সো আমরা একই সাথে ওদেরকেও কন্টেন্ট দেওয়া শুরু করলাম। আপনার ওই সময়ে ধরেন 2002 সাল থেকে 2006 সাল যাদের বাসায় ধরেন ল্যান্ডলাইন ছিল তারা যদি খেয়াল করে তারা হয়তো দেখবে যে তারা যে বিলটা পাইতো ওনার দিকে লেখা থাকতো বিল ইজ প্রসেসড বাই ডিএনএস। সো দ্যাট ওয়াজ অলসো ডান বাই আজ, যে আমরা বিলিং সিস্টেমকে অটোমেশন করেছিলাম বিটিটিভি, তখনকার বিটিটিভি, এখন তো বিটিসিএল। আমরা ধরেন আপনারা যে ডাচ বাংলা ব্যাংকের যে আছে লার্জেস্ট এটিএম এন্ড পস্ট নেটওয়ার্ক আপনারা শুনেন যে সবচেয়ে বড় এটিএম এদের, এই যে নেটওয়ার্কটা রান করে যে সুইচিং সফটওয়্যারটা, দ্যাট ওয়াজ ফার্স্ট ইনস্টলড অ্যান্ড মেনটেইনড বাই আস। এটা করেছি আমরা। আপনারা এখন টিকিট কাটেন অনলাইনে ইন্টারনেটে, তাই না? এটা কিন্তু ওই সময় সম্ভব ছিল না। সো ওই লিগেসি সিস্টেম থেকে ইন্টারনেটে আনার যে প্রথম ট্রায়াল রান টেস্ট প্রজেক্ট যেটা করা দরকার সেটা আমরা করেছি, এবং সেই সময় আমার মনে আছে সারা বাংলাদেশে আমরা প্রায়, তখন এই ফাইবার ইন্টারনেট এরকম ছিল না, তামার তার টেলিফোনে কেবল টেনে আমরা আপনার সারা বাংলাদেশে 650 ট্রাভেল এজেন্সিকে আমরা এই সুযোগটা দিতাম ইন্টারনেটের মাধ্যমে টিকিট কাটা। অ্যান্ড সেম গোজ ফর ব্যাংকের একটা প্ল্যাটফর্ম আছে ওরা বলে সুইফট, যেটা থ্রুতে বিভিন্ন বিদেশ থেকে টাকা আসে, সেটাও একটা স্পেসিফিক একটা প্রোটোকলে আগে আসতাম, সেটা ইউজ করতে গেলে প্রচুর টাকা খরচ হতো। এটাকেও আমরা ইন্টারনেটে কনভার্ট করি, আর দ্য ফার্স্ট কোম্পানি দ্যাট উই ডিড ইট। ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার আপনারা এখন যেখান থেকে খুশি সেখান থেকে কিনতে পারেন, ওই সময় এটা সম্ভব ছিল না। সো ওরা প্রথম যে পাইলট প্রজেক্ট করে যে বিভিন্ন জায়গা থেকে অনলাইনে কেনা যায় কিনা টেস্ট করার জন্য, দ্যাট প্রজেক্ট ওয়াজ অলসো ডান বাই ডিএনএস। সো উই ডিড লটস অফ ন্যাশনাল প্রজেক্টস অ্যাট দ্যাট টাইম, এবং আনটিল 2017 বিফোর আওয়ামী লীগ টেক ওভার। ওরা আসার পরে সব জায়গায় আমাদের ঢোকা আসলে আপনারা কিছুটা মানে সংকীর্ণ হয়ে গিয়েছিলেন, হতে হয়েছিল আপনাদেরকে। প্রযুক্তি আসলে কতটা এগিয়েছে বলে আপনার মনে হয়? আনবিলিভেবল পরিমাণে গিয়েছে আই উড সে। মানে আগে যদি আমরা ধরেন একটা গরুর, তখনকার প্রযুক্তি আই উড সে 2006 সালের প্রযুক্তি ছিল গরুর গাড়ি, আর 2024 সালের প্রযুক্তি হচ্ছে আপনার স্পেসশিপ। দ্য অ্যামাউন্ট অফ চেঞ্জেস দ্যাট হ্যাপেন রিগার্ডিং পাওয়ার্স অ্যান্ড দোজ কাইন্ড অফ স্টাফস। এবং এই পরিবর্তনের সাথে সবচেয়ে আনইউজুয়াল পার্ট হচ্ছে বাংলাদেশ ইজ ম্যাচিং উইথ দিস চেঞ্জেস ফ্যান্টাস্টিকলি ডিউ টু দ্য নিউ জেনারেশনস উই হ্যাভ, বিকজ আমরা ওল্ডার জেনারেশন, একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত উই হ্যাড দ্য ক্যাপাসিটি ফর ইনোভেশন। তারপর টেকনোলজি চেঞ্জ হয়েছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে, ফ্রেমওয়ার্ক চেঞ্জ হয়েছে, ডেটাবেস চেঞ্জ হয়েছে, ইভেন কম্পিউটারের অপারেটিং সিস্টেমও চেঞ্জ হয়ে গেছে। ইভেন কম্পিউটার না, এখন মোবাইল ফোন চলে আসছে। তো আমি বলবো যে সময়ের এই পরিবর্তনের সাথে সাথে আমাদের নতুন জেনারেশনের যে পরিবর্তন হওয়া দরকার, যে অ্যাডাপ্টেশন দরকার, অ্যান্ড দে ডিড ইট ফ্যান্টাস্টিকলি। আপনি যদি আমরা একভাবে বলি যে ছোটবেলা থেকেই আপনি প্রযুক্তির সাথে কোনো না কোনোভাবে আগ্রহী ছিলেন, এবং পরবর্তীতে পড়াশোনা এবং কর্মক্ষেত্রেও প্রযুক্তি নির্ভরই হয়েছে। 2025 চলছে এখন, 30 বা 35-এ গিয়ে আসলে আপনি কোন জায়গাটায় দেখতে চান প্রযুক্তির এই বিষয়টা? 30 বা 35 উইল বি দ্য, কি বলা যায়, একটা কথা আছে যে 2025 সাল থেকে যে জেনারেশন যারা জন্মগ্রহণ করবে দে আর জেনারেশন বেটা। তার আগে পর্যন্ত জেনারেশন জেড ছিল, এখন হচ্ছে বেটা। বিকজ এরা আসলে ম্যানুয়ালি আর কিছু করবে না, দ্য এআই নির্ভর অলরেডি হওয়া শুরু করেছে। 24 সালে আমরা দেখেছি যে আপনার হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রাইট ডাউন, আপনি চ্যাট জিপিটি যে বলবেন ওরা লিখে দিচ্ছে, আপনি কোডিং করবেন ওদেরকে বলছে চ্যাট জিপিটি কোডিং করে দিচ্ছে। অ্যান্ড দিস জেনারেটিভ এআই ইজ গোয়িং টু বি অ্যাভেলেবল ইন এভরিওয়্যার উইদিন নেক্সট 12 মান্থস। আপনার ফোনে অলরেডি চলে আসছে, আপনি মুখে বলছেন, সে টাইপ করছে, টেক্সট বলছে, সে ডায়াল করছে, গাড়িতে চলে আসছে, এআই নির্ভর ল্যাপটপ চলে আসছে অলরেডি, গাড়ি চলে আসছে, সেই ক্যামেরা এগুলো সব হয়ে যাবে, এডিট আপনার এখন অটোমেটিক্যালি হচ্ছে ফটো তোলার পর থেকে। সো দিস জেনারেশন আই থিঙ্ক উই ক্যানট ইভেন কম্প্রিহেন্ড যে আসলে কি পরিমাণ চেঞ্জ আমরা ওখানে দেখতে পাবো, এটা কোথায় যাবে। ইলন মাস্ক নিউরোলিঙ্ক নিয়ে টেস্ট করতেছে, আপনার মোবাইল ফোনের যুগ চেঞ্জ, এখন স্যাটেলাইট ফোনে আপনার চলে যাচ্ছেন যে আপনি ওই ওনারটা ইউজ করবেন, দ্যাট উইল বি কানেক্টেড টু সো দ্যাট আপনি যেখানে যান নেটওয়ার্ক পাবেন। আমার মনে হয় না আমরা ইভেন ধারণাও করতে পারি আসলে চেঞ্জটা কোন ক্ষেত্রে ঘটবে, বিকজ এনি চেঞ্জেস কাম, ইট ইজ ডিপেন্ডেন্ট অন 2 ডিফারেন্ট ফ্যাক্টরস, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে হার্ডওয়্যার। সো সফটওয়্যার এন্ডে উই হ্যাভ টেক এ কোয়ান্টাম লিপ। হার্ডওয়্যার ক্ষেত্রে সেটা আসলে আমাদের হয় না, আমাদের হার্ডওয়্যার আসলে অনেক ক্ষেত্রে ম্যাচ করতে পারে না সফটওয়্যার যতটা আগে গেছে। সো কোয়ান্টাম কম্পিউটার ইজ দ্য ফিউচার, অ্যান্ড আপনি যদি কোয়ান্টাম কম্পিউটার যেটা এক্সপেক্ট করতেছে সবাই আগামী 4 থেকে 5 বছরের মধ্যে অ্যাভেলেবল হবে, ওয়ান্স দ্যাট ইজ অ্যাভেলেবল
একটা সিঙ্গেল কোয়ান্টাম কম্পিউটার ক্যান কন্ট্রোল দ্য হোল আর্থ। সারা পৃথিবীতে যত কম্পিউটার আছে, যত সেটা সুপার কম্পিউটার হোক যাই হোক, এভরিথিং ক্যান বি রিপ্লেস বাই ওয়ান সিঙ্গেল কম্পিউটার। সো ওইটার আসলে আপনার ওইটা যে কী পরিমাণ পরিবর্তন আনবে আমাদের জীবনে, সেটাকে চিন্তা করার মতো মেধা আমার ধারণা আমার নাই। এবং এইটা আসলে আমরা 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 ওই যে সায়েন্স ফিকশনে যেটা দেখি আর কি, যে আপনি একদিক দিয়ে ঢুকলেন আরেক দিক দিয়ে বের হয়ে গেলেন, আসলে গাড়ি লাগলো না, আপনি এই দরজা দিয়ে ঢুকে সোজা গুলশানে আপনি মেশিনের ভিতরে ঢুকলেন, ফটোকপি মেশিনে, ওখান থেকে ইট ক্যান বি এনিথিং। ইমাজিনেশন ইজ দ্য অনলি লিমিটেশনস দেয়ার। দ্য কম্পিউটিং পাওয়ার উইল হ্যাভ and software upgradation যেটা আসবে, then imagination is the only limitation, because যারা ওই নতুন প্রযুক্তিকে ব্যবহার করে নতুন ইনোভেশন আনবে, ওখানে হচ্ছে তার ইমাজিনেশনে সে কি করতে চায়, দ্যাটস দ্য অনলি লিমিটেশন উই হ্যাভ। সে যা করতে চায় আমার ধারণা সবই করতে পারবে, একমাত্র অমর হওয়া ছাড়া, ইউ হ্যাভ টু ডাই, দ্যাটস দ্য অনলি ট্রুথ দ্যাট উইল রিমেইন দেয়ার আর কি। গল্পে গল্পে আসলে অনেকগুলো স্বপ্নই বের হয়ে আসলো স্যার। আমরাও আসলে দেশটা বা আমরা পুরো জাতি, পুরো পৃথিবী আসলে এভাবে এগিয়ে যায়, এটাই চাই। স্যার আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মর্যাদাপূর্ণ স্ট্যানফোর্ড সিড যে প্রোগ্রামটা, সেটার পরামর্শদাতা আপনি, কি ধরনের কাজ এখানে আপনাকে করতে হচ্ছে? আই ওয়ার্ক এজ এ মেন্টর দেয়ার। ওরা ওই বছর 4 আগে একবার ওই পুরো সাউথ ইস্ট এশিয়া জুড়ে একটা এরকম অ্যাপ্লিকেশন চাইছিল, সেখানে ওই বাংলাদেশ এঞ্জেলস নামে একটা নেটওয়ার্ক আছে, ওরা আমার নাম, ওরা আমি সহ আরও কয়েকজনের নাম নমিনেট করছিল বাংলাদেশ থেকে নেওয়ার জন্য। সো মি অ্যালং উইথ অ্যানাদার গাই, করিম ভাই, আমরা দুজন সিলেক্টেড হয়েছিলাম। আমাদের কাজ হচ্ছে ওই স্ট্যানফোর্ড তো আপনারা জানেন এটা গ্লোবালি ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস ইউনিভার্সিটি। এমআইটি যেমন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইজ এ বিজনেস ইউনিভার্সিটি। সো ওরা এই পুরো পৃথিবী জুড়ে ধরেন প্রতি বছর 50টা স্টার্ট আপকে সিলেক্ট করে, বেস্ট অফ দ্য বেস্ট, যাদেরকে মেন্টরিং করে ওরা কীভাবে বড় হবে, স্কেলেবল হবে, বেটার হবে, সেটা করার জন্য। সো সিলেকশনটা করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সিড প্রোগ্রাম। দেন হচ্ছে ওরা এই আমাদের মতো মেন্টরদের সাথে 2-3টা কোম্পানি করে দিয়ে দেয়। আমার কাজ হচ্ছে স্পেসিফিক্যালি সাউথ ইস্ট এশিয়ার কোম্পানিগুলোকে মেন্টরিং করা। প্রতি বছরই ধরেন আমি 2টা বা 3টা কোম্পানি পাই যারা আমার সাথে 3 মাস ধরে কাজ করে। দে হ্যাভ এ স্পেসিফিক গাইডলাইন্স, প্রোগ্রাম শিডিউলস, কন্টেন্ট ম্যাটেরিয়ালস, পরীক্ষা দিতে হয়, সেখানে লেখাপড়া করতে হয়। ওখানে ওদের সাথে অ্যাজ এ মেন্টর হিসেবে থাকি আর কি আমি। তো আমি অলরেডি ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, অনেকগুলো, নেপাল, অনেকগুলো কোম্পানিকে মেন্টরিং করেছে। যে ইটস মাচ মোর ভলান্টারি ওয়ার্ক উইদাউট গেটিং এনি মানি টু হেল্প দ্য পিপল যারা ভালো কোনো ইনোভেশন আনার চেষ্টা করছে আর কি, তাদেরকে পরামর্শ দেয়। সো আমরা আরেকটু ব্যাকে যেতে চাই, আপনার সেই ছোটবেলা, স্কুল লাইফ, কলেজ লাইফ, আপনি যেটি বলছিলেন যে বিতার্কিক ছিলেন ভালো একজন, আপনি একই সঙ্গে আবৃত্তিও করেছেন। আবৃত্তির চর্চাটা কি এখনো আছে নাকি? এখন আর নাই, এখন আসলে একদমই নাই। আমরা চাইলে এখন না, মানে অনেক দিন ধরে এটা নাই, বিকজ আপনার সাকসেসফুল হওয়ার অনেকগুলো, মানে এভরিথিং ইজ এ প্রাইস ইন দিস ওয়ার্ল্ড, তাই তো? আপনি সুন্দর হলে সেটারও মূল্য দিতে হয়, কুৎসিত হলে সেটারও মূল্য দিতে হয়। সো আপনি যখন সাকসেসফুল হবেন, আপনি যখন ব্যস্ত হয়ে যাবেন, আপনি যখন ফ্যামিলি লাইফ, এবং আপনি যদি একজন রেসপন্সিবল লোক হতে চান, যে আপনি ঠিকমতো অফিস করবেন, 1 তারিখে বেতন দেবেন, ফ্যামিলিকে সময় দেবেন, এরকম টিভি প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন, তখন আসলে আপনার ব্যক্তিগত চয়েস এবং ব্যক্তিগত স্যাক্রিফাইস, দ্যাট ইজ দ্য স্যাক্রিফাইস ইউ হ্যাভ টু মেক। সো দোজ আর দ্য স্যাক্রিফাইসেস আই মেড টু বিকাম হোয়াট আই এম টুডে। জি স্যার, পরিবারের কথা যেহেতু আসলোই, আমরা একটু জানতে চাই আপনার বর্তমান পরিবারে কারা আছেন, সবকিছু মিলে একটু জানতে চাই পরিবারটা নিয়ে, এখনকার সময়ের পরিবার। ঠিক আছে, আই হ্যাভ অনলি ওয়ান ওয়াইফ আনফরচুনেটলি। সো ও ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছে। সো তখন ওই রাজনীতি করার সুবাদে প্রায় ঢাকা ইউনিভার্সিটি যেতে হতো। দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন টু মিট হার। প্লাস আমি তখন রোটারি ক্লাব ঢাকার প্রেসিডেন্ট ছিলাম, ওই সময় আমি রোটারি করতাম, অ্যান্ড আমি রোটারি ক্লাব ঢাকার প্রেসিডেন্ট ছিলাম। ওর বড় বোন ছিল আমাদের ক্লাবের একজন ডিরেক্টর, সেই সূত্রে বাসায় যাওয়া, সেই সূত্রে আমার ওয়াইফের সাথে পরিচয়। সো ওর নাম হচ্ছে শিলতা কবির, অ্যান্ড উই আর ব্লেসড উইথ 4 কিডস। 3টা হওয়ার কথা ছিল, বাট আল্লাহ হচ্ছে যখনই আমাকে যা দিচ্ছে ছাপ্পর মেরা দিচ্ছে আর কি। সো থার্ড ইস্যু হচ্ছে টুইন বাচ্চা হয়ে গেছে। তো অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য কি বলা যায় ওয়াইল্ডেস্ট ড্রিম আই হ্যাড, যদি আল্লাহ আমাকে টুইন দিত। আরিয়ান আই থিঙ্ক, বড়টা মেয়ে আলহামদুলিল্লাহ। Raisa Kabir, she has graduated from National University of Singapore. That is one of the best university for computer science. Computer science এ লেখাপড়া করেছে, আমার সিঙ্গাপুর গভর্নমেন্টের আন্ডারে জব করছে। আর তারপর হচ্ছে ছেলে, ও মালয়েশিয়াতে একই কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করছে। আর ছোট 2টা এখন আমাদের সাথে আছে আর কি ঢাকাতে। বাহ, চমৎকার।
তার মানে মোটামুটি সায়েন্স ব্যাকগ্রাউন্ডই সবার বলা যায়। বাবার আই থিঙ্ক কম্পিউটার ব্যাকগ্রাউন্ড এভরিবডি। আমার মার ধারণা, এটা মার একটা অভিযোগ আর কি, যে আসলে ছেলেমেয়েরা সবাই কম্পিউটারই কেন শিখতে হবে, বাবার ধারাটাকেই কেন অব্যাহত রাখতে হবে। সো ইনফ্যাক্ট আমাদের সেকেন্ডের চাইল্ড ও আইবিএ তে চান্স পাইছিল আর কি। সো মাই ওয়াইফ ওয়াজ ভেরি হ্যাপি যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে পড়তেছে। আচ্ছা, তো কিছুদিন পড়ার পর যখন দেখলাম আমার ছেলের মন খারাপ, তখন আবার কথাবার্তা বলে ওকেও বাইরে পাঠাই দিয়ে, ঠিক আছে কম্পিউটার সায়েন্সে পড়ো। কম্পিউটার সায়েন্স। সো ইটস এ সর্ট অফ, কি বলা যায়, when you go against the home minister obviously you have to, ওটার কিছু রিপারকেশন তো আপনাকে সহ্য করতে হবে, প্রতিদিনই করতে হবে, এবং সেটা প্রতিদিন করতে হচ্ছে আর কি। বাট দে লাভ ইট, দে লাভ টু এটাই ভালোবাসা। এই সময় ব্যস্ততাটা নিয়ে যদি আমরা একটু শুনি। 17 বছর কোনো ব্যস্ততা ছিল না, কি বলা যায়, আই কুড নট ডু বিজনেস, কিছুই করার ছিল না। আপনি ফেসবুকে কিছু লিখতে পারবেন না, কোনো পলিটিক্যাল প্রোগ্রামে যেতে পারবেন না। সো তারপর হঠাৎ করেই চেঞ্জ। সো স্টার্টেড টু ডু বিজনেস অ্যাগেন, স্টার্টেড টু ডু সামথিং নিউ। ইন দ্য মিন টাইম ধরেন আমরা ওই যে ইনস্যুরটেকের একটা লাইসেন্স পেয়েছি, ডিজিটাল ইন্স্যুরেন্সের, কল ইট এমবেডেড ইন্স্যুরেন্স। উই আর ট্রাইং টু ডু সামথিং নিউ ইন দ্য ইন্স্যুরেন্স সেক্টর, বিকজ আমার ধারণা এই রুমে যতগুলো লোক আছে কারোরই কোনো ইন্স্যুরেন্স নাই। বাট আল্লাহ না করুক, আমাদের লিভিং কস্ট যে পরিমাণ বেড়েছে, আগে এক সময় ডাক্তার দেখাইতে আমাদের 200 টাকা লাগতো, এখন আসলে 2000 টাকা লাগে। হসপিটাল বেড আগে এক সময় 1000 টাকা ছিল, এখন আসলে 10,000 টাকা হয়ে গেছে, তাই না? কস্ট ইজ গোয়িং আপ। সো ইফ ইউ হ্যাভ ইন্স্যুরেন্স, দেখা গেলো 1000 টাকার একটা ইন্স্যুরেন্স, আপনি বিপদের সময় আসলে 1 লক্ষ টাকার বেনিফিট পাইতে পারেন। সো উই থিঙ্ক দ্যাট ইজ এ প্রিটি গুড ফিউচার দেয়ার। উই আর ট্রাইং টু ডু দ্যাট। উই আর ডুইং সাম নিউ প্রজেক্টস ইন ট্রাভেল সেক্টর, বিকজ মানুষের মধ্যে ভ্রমণ করার প্রবণতা অনেক বাড়ছে। আর ভ্রমণ করতে গেলে আপনি যেটা এখন করবেন, আপনি ব্যাংকক যেতে চান, আপনি আপনার বান্ধবীকে ফোন করবেন, বোনকে ফোন করবেন, যে কাজ ছুতে গেলে ভালো হয়, বিকজ দ্যার ইজ নো সিঙ্গেল প্লেস যেখানে যে আপনি খবরগুলো পেতে পারেন। সো উই আর বিল্ডিং এ এগ্রিগেটেড প্ল্যাটফর্ম, যেখানে যে আপনি বিভিন্ন কোম্পানি কে কোথায় কোন ধরনের প্যাকেজ অফার করছে, প্রাইস কত, রিভিউ কি, কে কোনটাকে ভালো বলেছে, সো দ্যাট ইউ ক্যান বাই দ্য বেস্ট ওয়ান অর সাবস্ক্রাইব দ্য বেস্ট ওয়ান। উই আর ডুইং দোজ কাইন্ড অফ স্টাফ। সাডেনলি বাংলাদেশ সরকার আমাকে, বর্তমান সরকার, এই বেসিসের দায়িত্বে বসাই দিছে। দ্যাট ওয়াজ নট সামথিং দ্যাট আই ওয়ান্টেড, দ্যাট ইজ নট সামথিং আই প্ল্যান্ড, বিকজ আই ওয়াজ নট দ্যাট মাচ অ্যাক্টিভ ইন পলিটিক্স। সো ইট ওয়াজ নট এক্সপেক্টেড টু মি যে আমাকে বসায় দেওয়া হবে। তো বেসিসে বসায় দেওয়ার পর, বেসিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট লার্জেস্ট অর্গানাইজেশন রাইট নাও ইন আইটি সেক্টর। ইট রিপ্রেজেন্টস অলমোস্ট অল দ্য মেজর কোম্পানিজ দেয়ার, ইনক্লুডিং বিকাশ থেকে শুরু করে সবাইকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড দে হ্যাভ লটস অফ প্রবলেমস ডে টু ডে অপারেশনে, ওগুলোকে দেখতে হয়। আমাদের ম্যান্ডেট হচ্ছে টু ডু এ ফেয়ার অ্যান্ড, ইউনুস সাহেবের যে দায়িত্ব একটা ইলেকশন করা, আমাদের দায়িত্ব তাই বেসিসে একটা ইলেকশন করা, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা। অ্যান্ড সেটা করতে গেলে ওই ফেক মেম্বারশিপের কমপ্লেন আছে, সেগুলোকে দেখতে হবে। আগের ফাইন্যান্সিয়াল প্রচুর ইরেগুলারিটিজের কমপ্লেন আছে, সেগুলোকে ঠিক করতে হবে। প্লাস আমরা কনস্টিটিউশনাল কিছু রিফর্ম করতেছি, কারণ বেসিসের মতো একটা, এটা এফবিসিসিআইয়ের মতো বড় অর্গানাইজেশন না, বা বিজিএমের মতো বড়, তারপরও বেসিস ইলেকশন করা মানে আপনাকে 5 কোটি টাকা খরচ করতে হয়। And I think that is a very bad idea, যে আপনি 5 কোটি টাকা খরচ করে যদি বেসিসে প্রেসিডেন্ট হন, somewhere or other you like to get the money back. So there are some business interests which should not be there. It should be a voluntary job doing something good for the industry. So আমরা কনস্টিটিউশনাল কিছু রিফর্ম করার চেষ্টা করছি, যাতে আসলে এই টাকা পয়সাটা যেন খরচ না হয়, ইলেকশনটা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, এবং একটা ভালো লোক যেন ইলেক্টেড হয়ে আসতে পারেন উইদাউট স্পেন্ডিং মানি। দ্যাট ইজ হোয়াট উই আর ডুইং রাইট নাও। স্যার, আপনি যেমনটা একদম বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশকে দেখে আসছেন, অতি সম্প্রতি যে পরিবর্তনটা, এই পরিবর্তনের পরে আসলে আপনার কি মনে হয় যে সম্ভাবনাগুলো কোন দিকে এগিয়ে যাচ্ছে? এটা ধরেন, আমি এই কোশ্চেনটা যদি 20 বছর আগে করতেন, কারণ 90-এর গণ অভ্যুত্থানের সময় আই ওয়াজ ওয়ান অফ দ্য আর্কিটেক্ট। 2024 সালের অভ্যুত্থানে আই ওয়াজ ওয়ান অফ দ্য বেনিফিশিয়ারি, বিকজ নাও আই ক্যান টক ফ্রিলি, আই ক্যান মুভ ফ্রিলি, আমি যা খুশি তা বলতে পারছি। আই এম গেটিং সাম রেসপন্সিবিলিটিস, ডুইং সামথিং গুড ফর দ্য সোসাইটি, ফর দ্য কান্ট্রি। বাট ইফ ইউ ওয়ান্ট, আপনি যদি মনে হয় যে কোনো মিরাকেল ঘটবে, হঠাৎ করে বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে, ইট ইজ নট পসিবল। এভরি ট্রান্সফরমেশন টেক সাম টাইম। ওদের সিভিলাইজেশন 200 বছর, 300 বছর, 400 বছরের পুরনো। দিস ইজ ওয়ান থিং দে হ্যাভ। ওদের দেশের লোকজন আসলে নিজেরাই সব কাজ করে, কাজের লোক নাই। আমরা আসলে বড়ই হয়েছি কাজের লোক সাথে রেখে। ওরা অ্যানালাইটিক্যাল লেখে, যেহেতু ওদের প্রাইভেট টিউশনই নেই, ওদের অ্যানালাইটিক্যাল লেখাপড়া থাকে, যে নিজের মাথা থেকে বুদ্ধি করে অ্যান্সার দিতে হয়। আমরা হচ্ছে ছোটোবেলা থেকে মুখস্থ করে বড় হই, আমেনা চরিত্র মুখস্থ করি, ভাব সংস্করণ মুখস্থ করি। সো উই আর গ্রোন আপ ইন এ ডিফারেন্ট ওয়ে। সো আনলেস অল দিস কম্পোনেন্টস আর বিং চেঞ্জ, আপনার শুধু ল যদি তৈরি করেন এবং আপনি যদি লটা না মানেন,
আমরা জানি রাস্তার বাংলাদেশের ডান দিক দিয়ে চলা কিন্তু ঠিক না, আমরা বাম দিক দিয়ে গাড়ি চালাতে হয়। বাট মাঝে মাঝে দেখবেন যে লাল নীল বাতি জ্বালায় আপনার অনেকে ডান দিক দিয়ে চলে যাচ্ছেন, এন্ড নোবডি, সো আনলেস উই মেইনটেইন দ্য ল বাই হাউস, যে আইন তৈরি করছে উনি যদি আইন না মানেন তাহলে দেশটা আসলে উন্নতি হওয়ার কোনো কারণ নেই। বাট উই আর এ হাইলি রেজিলিয়েন্ট জাতি। আমাদের জাতিটাকে দেখেন, যে যতই অশিক্ষিত বলুক যাই বলুক না কেন, আমাদের লোকজন তো অশিক্ষিত গ্রামে যারা ছিল, আপনি এখনো যদি চিন্তা, বাট এই অশিক্ষিত লোকজনই 69 সালে আওয়ামী লীগকে ভোট দিছে। ক্যান ইউ বিলিভ ইট? এই অশিক্ষিত জাতি 91 সালে বিএনপিতে ভোট দিছে, অশিক্ষিত জাতি 90 গণঅভ্যুত্থান করছে, অশিক্ষিত জাতি আসলে 24 সালের পরিবর্তন নিয়ে আসছে। উই আর এ হাইলি রেজিলিয়েন্ট কান্ট্রি, অ্যান্ড আই বিলিভ দ্যাট দেয়ার উইল বি এ টাইম দিস কান্ট্রি উইল বি ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি টু লিভ ইন। আমি হয়তো সেই সময়টা দেখে যেতে পারবো না, বাট এই যে আমাদের সময়কার প্রায় 60% ছেলে বাইরে চলে গেছে, আমার ছেলে মেয়েরা সবাই হয়তো বাইরে চলে যাবে, বাট আমি দেশে রয়ে গেছি, কিন্তু উইথ হোপ দ্যাট ওয়ান ডে দিস কান্ট্রি উইল বি দ্য হেভেন টু লিভ। এই যে এরা, আমি বলি মাঝে মাঝে ফান করে আমার ভাই বোনরা, কিন্তু তোরা কিন্তু দেখ একসময় তোর ছেলে মেয়েরা এই দেশে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, এখনই করে রাখ, পরে কিন্তু পাসপোর্ট পাবি না। So it will take some time. The changes will come, and but সময় দিতে হবে। মানে আমরা যদি আমরা ওভারটাইম যদি চিন্তা করি যে 25 সালে আমরা আসলে সিঙ্গাপুর হয়ে যাবে, এটা আসলে হবে না। নিশ্চয়ই স্যার, আমরাও সবাই সেই স্বপ্নই দেখি এবং সেই স্বপ্ন নিশ্চয়ই একদিন না একদিন বাস্তবায়িত হবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে আজকে আপনি সময় দিয়েছেন। আপনাদের ধন্যবাদ। ইট ওয়াজ এ নাইস টকিং টু ইউ, এন্ড আই রিয়েলি এনজয়েড ইট। সোজা কথা, থ্যাংক ইউ স্যার। জানি না যারা দেখছেন তারা কতটুকু মজা পাবেন, বাট জীবনের এই শেষ সময় এসে কথা বলতে, মানে অতীত নিয়ে কথা বলতে খুব ভালো লাগে। সো ইউ গেভ দ্য অপরচুনিটি টু টক। এখান থেকে কেউ যদি কিছু শিখে থাকেন দ্যাট উইল বি ভেরি গুড, কেউ যদি মজা পেয়ে থাকেন তাও ভালো লাগবে, আর কেউ যদি অপছন্দ করেন দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য, কি বলা যায়, যে কিছু একটা অর্জন তো করলেন আপনি। ইট ওয়াজ অনলি পসিবল বিকজ অফ ইউ অ্যান্ড দ্য মাছরাঙ্গা। সো ধন্যবাদ সবাইকে।